মুখ্যমন্ত্রীর কথাটা বোঝার চেষ্টা করুন। 1 মাস তো হয়ে গেল, আর কত আপনারা প্রতিবাদ করবেন? একজনের মৃত্যু হয়েছে, ঠিক আছে, হয়েছে, প্রতিবাদ হয়েছে 1 মাস, এবং হিসাব করে দিলেন উনি 31 দিন হয়ে গিয়েছে, 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, আপনারা খালি খালি রাস্তাতেই পড়ে আছেন। আশ্চর্য। এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব পছন্দ করেন, মানুষকে উৎসবের অংশ করতে পছন্দ করেন, কারণ সাইকোলজিক্যালি কাউকে যদি উৎসবের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়, যদি উৎসবের সঙ্গে মানুষকে জড়িয়ে ফেলা যায়, তাহলে হয়তো উনি ভাবছেন যে মানুষ এই প্রতিবাদ, এই ভয়ঙ্কর ঘটনা ভুলে গিয়ে উৎসবে গা ভাসিয়ে দেবে। এটাও একটা সাইকোলজি। মানুষ मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মানসিকভাবে হয়তো হঠাৎ করে পুজোর আনন্দে মেতে উঠবে এবং ভুলে যাবে সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এরকম আরও অনেক নাম যেগুলো উঠে এসেছে, তাদের কি কি কুকীর্তি। মানুষ হয়তো ভুলে যাবে আরজি করের মধ্যে নিজের কাজের জায়গায়, নিজের সবচেয়ে সিকিওর সেকেন্ড হোম তিনি বলতেন, সেখানে দাঁড়িয়ে একজন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা, তার আগে তার সঙ্গে যে অত্যাচার, ধর্ষণ এবং সেই সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার প্রশাসনিক চেষ্টা, প্রশাসনের ভেতরে থাকা ব্যক্তিদের চেষ্টা, উৎসব এগুলো বোলাতে পারবে না। কি বলেছেন মুখ্যমন্ত্রী উৎসব নিয়ে, শুনুন। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। না, উৎসবে আপনি আমাদের যতই ফিরতে বলুন, আমরা দুর্নীতি ভুলবো না, আমরা হত্যা ভুলবো না, আমরা অভয়ার ধর্ষণ ভুলবো না, চিৎকার করে প্রতিদিন সকাল সন্ধে অভয়ার বিচার চাইব। উৎসব পরে, আগে বিচার, বিচার না হলে উৎসব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি উৎসবে ফিরতে বলতে পারবেন অভয়ার মাকে? চোখে চোখ রেখে তাকে বলতে পারবেন চলুন একটু উৎসব করে আসি, চলুন একটু দুর্গাপুজোয় বেরিয়ে আসি, বলতে পারবেন অভয়ের বাবাকে? বলতে পারবেন অভয়ের মা যখন কেঁদে আপনার কাছে বিচার চাইবে, তাকে বলতে পারবেন হলো তো অনেক দিন, 1 মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, বলতে পারবেন তো? কি বলছেন অভয়ের মা, শুনুন। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? কারা আন্দোলনের গলা মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। অভয়ের মা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আপনার পরিবারের কারুর সঙ্গে এরকম হলে আপনি কি উৎসবে ফিরতে পারতেন? আজকে যদি উত্তরটা দেন আমরা অপেক্ষা করব। ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টুবাবু, আপনি কি উৎসবে ফিরতে পারবেন? আমি তোমায় বলছি, জেনেটিক্যাল লায়ার কাকে বলে আমি জানি না, ডাক্তারবাবুদের চিকিৎসাশাস্ত্রে আছে কিনা জেনেটিক্যাল লায়ার এই চিকিৎসাটা হয় কিনা। আমি বলছি, দেখো, উত্তাল নাগরিক আন্দোলনে অভিমুখ ঘোরাতে মুখ্যমন্ত্রীর যে পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, এই অসংবেদনশীল আহ্বান, আমি 2 কন্যার জনক, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রত্যাখ্যান করলাম আপনার এই দাবি, আপনার এই আহ্বান, এই অসংবেদনশীল একটা আচরণ আপনার। আমি তোমায় বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন কি কায়দায় এই গণ আন্দোলনকে ভাঙতে চাইছে। কপিল সিব্বল একজন প্রবীণ রাজনীতিবিদ, একজন দীর্ঘদিনের আইনজীবী, কালকে যখন আদালতে বলছেন যে দেখুন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন রাজ্যে চলছে, তারা কোনো পারমিশন নিচ্ছে না পুলিশের। আমি বলছি, জেনে রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনার সাথে কপিল সিব্বলজি, যে 1973 সালে সুপ্রিম কোর্ট ভার্সেস
হেমন্তলাল কেসে স্পষ্ট সুপ্রিম কোর্ট করেছিল এবং সেটা পরবর্তীকালে ইনক্লুড হয়ে যায় সংবিধানে যে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে রাইট টু ডিসেন্ট ইজ দ্য অ্যাসেন্ট অফ দ্য ডেমোক্রেসি। 19-1 এখানে রাইট টু ডিসেন্ট ইন দ্য লাইফলাইন অফ দ্য ডেমোক্রেসি, আর 19-1 বি assure citizen the right to assemble, preamble and without arms। আমি বলছি আমাদের সংবিধান আমাদেরকে শান্তিপূর্ণ গণ আন্দোলনের অধিকার দিয়েছে, তার জন্য কোনো পুলিশ প্রশাসনের কোথাও কোনো রকম পারমিশন লাগে না। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এটা 19-1 বিতে ক্লোজ অ্যাড করা হচ্ছে। এটা তুমি ভাবতে পারছো কপিল সিব্বল জানে না, এটা সিএম জানে না? পুরো গণ আন্দোলনটাই এত ভয়ানকভাবে কেঁপে উঠেছে প্রশাসন যে যেন তেন উপকরণে আছে একটা জেনেটিক্যাল লায়ার মিথ্যাচার করছে। ভেবে রাখুন, হিটলারও কিন্তু স্লোগান তুলেছিল মহিলাদের উদ্দেশ্যে, ব্যাক টু কিচেন। আপনি যেমন বলছেন রাত্রি 12টা রাত্রিবেলা আপনি মহিলাদের কাজে দেবেন না, ফিরতে দেবেন না, আপনি হিটলারের ভাষায় কথা বলছেন। হিটলার মহিলাদের সুরক্ষা দিতে না পেরে বলেছিল ব্যাক টু কিচেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি নাকি টাকার অফার করেননি, উনি তো বলেছিলেন 10 লাখ টাকা স্পষ্ট। দেখো এখানেও কতগুলো মিথ্যাচার। রুল 6B অফ ওয়েস্ট বেঙ্গল ভিকটিম কম্পোজিশন স্কিম 2017 এবং বিএনএস যেটা আজকে হয়েছে 396-1 সেকশনে পরিষ্কার এভাবে ভিকটিমদের যে কম্পেনসেশন এটা আছে, কিন্তু এইভাবে দেওয়া যায় না। তার অনেকগুলো ধারাবাহিকতা, শিষ্টাচার আছে। আমরা অমানুষ নই, মুখ্যমন্ত্রীর মতো অমানুষ আমরা নই যে প্রেস কনফারেন্স করে বা একটা বডি পড়ে আছে ঘরের মধ্যে তার ডিসি নটকে দিয়ে সরাসরি টাকার অফার, তিনি সরাসরি টাকার অফার দিচ্ছে। এটা সিচুয়েশন মানতে হবে, বুঝতে হবে। আমি কার কাছে দাবি করছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন একজন ধর্ষিতা কালিয়াগঞ্জের মেয়েটিকে বাসে বেঁধে নিয়ে ন্যূনতম বডিটার প্রতি ন্যূনতম সৌজন্যতা না দেখিয়ে তার সৎকার করতে গিয়েছিল, তার প্রতিবাদ করেছিল বলে ওই মেয়েটির আত্মীয়কে ঘরে ঢুকে রাত্রিবেলা গুলি করে মেরেছিল পুলিশ। তার থেকে আমরা কি সৌজন্যতা আশা করি ভাই? কি করি, কি আশা করতে পারি? আমি এর চেয়ে বেশি আপনার থেকে মাফ করবেন, আপনি উৎসব নিয়ে থাকুন, আমি উৎসব নিয়ে থাকবো। আমার বোনটি মারা গেছে, আমি অসুচ পালন করব। বেশ, ডক্টর দাস, একদিকে দুটো প্রশ্ন করব। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, ডক্টর কমিউনিটি কি উৎসবে ফিরবেন? 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নারায়ণ স্বরূপ নিগম হেলথ সেক্রেটারি, তিনি গতকালের মিটিংয়ে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে উনি অনেক কথা বললেন, কিন্তু এই নারায়ণ স্বরূপ নিগমের সাথেই সন্দীপ ঘোষ মিটিং করেছিলেন এবং মিটিং করে ডিসিশন হয়েছিল যে তার পাশের রুমটা ভেঙে দেওয়া হবে। সেই চিঠি আমরা প্রকাশ করেছি। সেই হেলথ সেক্রেটারির কাছে আপনাদের কি আশা রয়েছে? আর উনি পুজোয় ফিরতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আমরা পুজোয় ফিরবো। আমরা ফিরবো শক্তির পুজোয়, যে শক্তি অর্জন করে আমরা এই দুর্বৃত্তদের আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়বো। সেই শক্তির পুজোতেই আমরা ফিরতে চাই এবং দেখে নেবেন যে সেই শক্তির পুজোর পর যে শক্তি অর্জন করবে সেই শক্তির কিন্তু কাছে আপনি দাঁড়াতে পারবেন না। নারায়ণ স্বরূপ নিগমের কথা বলছেন, তিনি কী রকম ব্যক্তি আমি জানি না, কিন্তু গত 1 বছর 1.5 বছর থেকে তার কাছে বিভিন্ন কমপ্লেন গেছে এবং যেগুলো ডকুমেন্টেড। আসগর আলী সাহেব তিনি কিন্তু দিয়েছিলেন একদম ডকুমেন্টেড, বলেছিলেন ওপেন অ্যান্ড শাট কেসের মতো করে তিনি জমা দিয়েছিলেন, সেইটাকে চেপে রেখে দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট তিনি হাউস স্টাফশিপ নিয়ে যে অভিযোগ এসছে সেটা আবার অভিযুক্তের বাড়িতেই পাঠিয়ে দিয়েছেন। তার মানে তিনি বলেছেন অভিযুক্তকে, দেখো তোমার নামে অভিযোগ করছে, তুমি আর একটু করকে দাও। তাহলে যেই করকে দেওয়ার রাজনীতির মধ্যে কিন্তু যে থ্রেড সিন্ডিকেটের কথা একটু বলছিলেন, সেই সিন্ডিকেটের বাইরে হেলথ সেক্রেটারিও পড়ছেন না। কারণ তিনি তাহলে ব্যাপারটা অন্তত তদন্ত করতেন, মিনিমাম ফর্মে হলেও অ্যাটলিস্ট ব্যাপারটাকে থামাতেন। পুরোপুরি আটকানোর ক্ষমতা তার হয়তো ছিল না, কারণ যারা থ্রেট করছেন তাদের মাথার উপর অনেক বড় হাত, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ হাত আছে, হেলথ সেক্রেটারি সেখানে তো শিশু। কিন্তু তিনি কিছুটা হলেও সদিচ্ছা প্রকাশ করতেন, সেইটুকুও না করে তিনি করলেন কি, যিনি থ্রেট দিচ্ছেন বা যিনি দুর্নীতি করছেন তার কাছেই ফাইল পাঠিয়েছে, দেখো তোমার নামে কী সব অভিযোগ আসছে, তুমি পারলে এগুলোকে আরও ভালো করে করতে দাও। এই করে দেওয়ার মাধ্যমে কী দাঁড়াচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়াচ্ছে তার মধ্যে কিন্তু জনস্বাস্থ্য ব্যাহত হচ্ছে। এই থ্রেড কালচারের মধ্যে দিয়ে এই যে বলছিলাম যে পাস ফেল ডিটারমিন করছে সিন্ডিকেট, যেসব ছাত্র বেরোচ্ছে যারা ক্লাস না করে না পড়ে শুধু থ্রেড কালচারের মধ্যে দিয়ে তারা পাস করে বেরোচ্ছে বা বার করতে বাধ্য হচ্ছে আমরা অনেকেই,
সেই তারাই যে ডাক্তারি করবে তাতে কিন্তু পশ্চিমবাংলার জনস্বাস্থ্য তথা ভারতবর্ষের জনস্বাস্থ্য কিন্তু ভেঙে পড়তে বাধ্য। কারণ এই ডাক্তারবাবুদের যারা ভবিষ্যতে বেরোবে তারা আমাদের ছাত্রছাত্রী অফিসিয়ালি, কিন্তু আমাদের সঙ্গে অনেকের কন্ট্যাক্টই হচ্ছে না, তারা ওই থ্রেড কালচারের মধ্যে দিয়ে পরীক্ষার কাছে আসছে, তাদের সিন্ডিকেটের নাম লিখে সেখান থেকে পাস করে বেরিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু সেই দায়িত্ব আমাদের থেকে যাবে যে আমরা যে ছাত্রছাত্রী তৈরি করছি তারা ভারতবর্ষের জনস্বাস্থ্যকে কিন্তু শেষ করে দেবে। তার জন্য কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্য কিন্তু ধ্বংস হবে। শুধু আমরা নই, হাসপাতাল নয়, যারা পেরিফেরিতে কাজ করতে যাবে উইদাউট এনি ক্লিনিক্যাল নলেজ, মানুষের স্বাস্থ্য কিন্তু বিঘ্নিত হবে। এইটা সাধারণ মানুষকেও বুঝতে হবে। সেই জন্য আজকে আমরা যারা জনস্বাস্থ্যকে ভালোবাসি, যারা মনে করি যে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা মাথায় তুলে রাখতে চাই, তারাও কিন্তু আজকে খুব ব্যথিত যে এইরকম ছাত্রছাত্রী যদি বেরোয় ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়বে। সুতরাং শুধু দুর্নীতির সঙ্গে মানুষের স্বাস্থ্য কীভাবে জড়িত এই জায়গাটা সাধারণ মানুষকে আজকে বুঝে নিতে হবে। বুঝেওছেন কিছুটা, সেই জন্য তারা আশঙ্কিত এই জায়গাটা বুঝতে হবে। এবং থ্রেড কালচার যেখানে যেখানে এসছে, যাদের নাম এসছে তাদের বিরুদ্ধে জুডিশিয়ারি কমিশন বসিয়ে তদন্ত করতে হবে। কারণ আমরা ডিপার্টমেন্টাল কমিটির উপর নির্ভর করছি না, তাহলে অন্তত সিটিং অর রিটায়ার্ড জাস্টিসের আন্ডারে কমিশন বসিয়ে, একটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার উপরে যেসব আক্রমণ হয়েছে বিগত কয়েক বছর ধরে, অনেক অভিযোগ প্রমাণিত অর্ধ প্রমাণিত হয়ে গেছে, তার উপরে একটা কমিশন, এবং এই থ্রেড কালচারের মধ্যে দিয়ে ট্রান্সফার পোস্টিংয়ের যে সিন্ডিকেট চলেছে তারপর আলাদা করে জুডিশিয়ারি কমিশন বসিয়ে তদন্ত করতে হবে। তাহলেই বুঝবো যে অন্তত রাজ্য সরকার শেষে দেওয়ালে পিঠ থাকার পরে অন্তত তারা কিন্তু একটা অন্তত সদিচ্ছা দেখাচ্ছে, নাহলে বুঝবো তাদের কোনো সদিচ্ছাই নেই। আজকে আশা করছি আজকে অন্তত এই আন্দোলনের পরে তারা ডিক্লেয়ার করবেন যে হ্যাঁ, আমরা জাস্টিস জুডিশিয়ারির আন্ডারে থেকে আমরা কমিশন বসাচ্ছি স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর যেসব দুর্নীতি হয়েছে চলো তদন্ত করতে। তাহলে আমরা সদিচ্ছা দিয়ে দেখতে পাই, তাহলে জুনিয়র ডাক্তারও আশ্বস্ত হবে, তারা হয়তো কিছুটা কাজে ফেরত দিকে এগোতে